নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। নিউজ রুম লাইভের শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এই দুর্ঘটনায়। রানওয়েতে পিছলে যায় বিমান এবং তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি। কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটেছে কোঝিকোড়ের কালিকট বিমানবন্দর। সেখানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই বিমান ফিরছিল দুবাই থেকে। 184 জন যাত্রী ছিল এই বিমানে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। পাইলট সহ 6 জনের মৃত্যু হয়েছে খবর পাচ্ছি আমরা। ঘটনাস্থলে ইতিমধ্যেই 24টি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। আবির ঘোষাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি খবর রয়েছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। এটা ছিল হচ্ছে বোয়িং 737NG এয়ারক্রাফট, অর্থাৎ বিমানের যেটা অংশ। এদিন দুবাই থেকে বিকেলবেলা 4:45 বিমানটি ওড়ে, যেমন যেটা কোঝিকোড বিমানবন্দরে 7:41 এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে যে তথ্য এসে পৌঁছেছে, সেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে 7:41 এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার প্রাথমিক যে কারণ এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, সেটাকে তারা বলছেন ওভারশট দ্য রানওয়ে, অর্থাৎ বিমানটি যখন অবতরণ করছিল, সেই অবতরণ করার সময় বিমান রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। কেন, কিভাবে পিছলে গেল, সেটার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এখনো পর্যন্ত যেটা খবর, সেটা হচ্ছে যে এই যে দুবাই থেকে যে কালিকট পর্যন্ত যে বিমানটি আসছিল, অর্থাৎ 2674 কিলোমিটার, যেটা অংশে হচ্ছে প্রায় 1444 নটিক্যাল মাইল, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা এই বিমানটি থেকে, এই বিমানের যিনি পাইলট ছিলেন ক্যাপ্টেন দীপক সাথী এবং একই সঙ্গে যিনি ফ্লাইট অপারেটর ছিলেন অখিলেশ কুমার, তারা কেউই মাঝের সমস্ত বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোলগুলোকে জানাননি। ফলে ধরে নেওয়া হচ্ছে বিমানটিতে এই ধরনের কোনো যান্ত্রিক সমস্যা যখন মাঝ আকাশে বিমানটি ছিল তখনও পর্যন্ত ধরা পড়েনি। বিমানটিকে কালিকট এয়ারপোর্ট কোঝিকোডের তরফ থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে তাকে নামার অনুমতি দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত ফ্লাইট রেডার সিস্টেম মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে দুবার বিমানটি যে চক্কর সেটি কাটার পর সেটা নির্দিষ্ট রানওয়েতে সে নামতে যায়, তখনই রানওয়েতে তার ওভারশট হয় এবং তাতেই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে এই ঘটনাতে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে যিনি ক্যাপ্টেন ছিলেন এবং একই সঙ্গে যিনি ফ্লাইট অপারেটর যারা ছিলেন, তাদের দুজনেরই মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত যা সূত্রের খবর, সেটা হচ্ছে মোট 6 জনের মৃত্যুর ঘটনা এক্ষেত্রে ঘটেছে। আমি একটু স্পষ্ট করতে চাইবো, বিমানটি কি জরুরি অবতরণ করে নাকি নামারই কথা ছিল এই কালিকট বিমানবন্দরে? দেখো, এখনো পর্যন্ত জরুরি অবতরণের কথা কিছু বলা হয়নি। তার কারণ হচ্ছে যে দেওয়া আছে সেখানে বিমানটি সেটা একেবারেই তার অংশ, তার দুবাই থেকে কোঝিকোডই তার আসার কথা ছিল এবং যে নির্দিষ্ট সময় যে নামার কথা ছিল, তাদের বক্তব্য হচ্ছে যে নির্দিষ্ট সময়ই বিমানটি সেখানে নামছিল এবং তখনই দুর্ঘটনাটি ঘটেছে। তবে রানওয়েতে কোনো ধরনের কোনো সমস্যা হয় বিমানটি যখন নামার সময়, তখনই সমস্যা তৈরি হয় এবং তার জেরেই এই দুর্ঘটনাটি বলে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত অনুমান। তুমি যেটা বলছিলে একেবারেই তাই, যে প্রায় 30টির কাছাকাছি অ্যাম্বুলেন্স এই মুহূর্তে উদ্ধার কার্যের জন্য সেখানে পাঠানো হয়েছে। সেখানে দমকল পাঠানো হয়েছে, বিপর্যয় মোকাবিলা দপ্তর সেখানে গিয়ে পৌঁছচ্ছে। এমনকি বিমানবন্দরে যে ধরনের জরুরি অবস্থা বজায় রাখার জন্য যা যা করা দরকার তার সমস্ত কিছুই সেখানে পাঠানো হয়েছে। তবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে বিমানটির কাছে পৌঁছে উদ্ধার কার্য সম্পূর্ণ করতে পারা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বোঝা সম্ভব না যে বিমান দুর্ঘটনাতে কতজন এখনো পর্যন্ত সেখানে আটকে রয়েছেন বা আরো মৃত্যুর সংখ্যা সেখানে বাড়তে পারে কিনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে পাইলট অরিন্দম দত্ত রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলে নেব। অরিন্দম বাবু, দুর্ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে স্কিড করে গিয়েছে বিমানটি এবং তারপর বিমানটি কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আরো ডিটেলের জন্য অপেক্ষা করছি, তবে বড়সড় দুর্ঘটনা বোঝাই যাচ্ছে। জানতে চাইব স্কিড কিভাবে করতে পারে? বেসিক্যালি স্কিড করার একটা প্রবল সম্ভাবনা থেকে যখন জল পড়ে রানওয়ের উপর একটা ফিল্ম টাইপের একটা লেয়ার পড়ে যায়। আমরা দেখি রাস্তায় যখন জল পড়ে তখন একটা লেয়ার পড়ে যায়, কিন্তু কালিকটে এটা হেভি রেনফল হয়েছে, তো রানওয়ের একটা জলের লেয়ার পড়ে যায়। যদিও জল কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, কিন্তু অত জল যখন পড়ে লেয়ার পড়ে যায়, সেই সময় এয়ারক্রাফটে স্কিড করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর এই জন্য আমাদের বলা হয় এসে একটা পজিটিভ ল্যান্ডিং করতে, যাতে জলটাকে ব্রেক করে আমরা জমিটাকে টাচ করতে পারি। অনেক সময় কি হেভি রেনের জন্য আমার সামনে ভিজিবিলিটি অনেক বলছে 2000 মিটার, কিন্তু এত রেন থাকে আপনি যখন গাড়ি চালাবেন তখন ওয়াইপার না চালালে সামনে রাস্তা যেমন দেখতে পাবেন না, ঠিক সেরকমই কাঁচের ওপর ওরকম ভাবে জল পড়লে ওয়াইপার চালানোর পরেও ভিজিবিলিটি অনেক কমে যায়। তো
তো সেই সময় আমি যদি রানওয়ে, এটা ক্রিটিক্যাল রানওয়ে, কালিকাটের রানওয়ে ভীষণ ক্রিটিক্যাল রানওয়ে, সেখানে অনেক কিছু মেজার করে আমাকে ল্যান্ড করতে হবে। আর সেই ল্যান্ডিং করতে এসে যদি আমার রানওয়ে পেছনেই অনেকটা বেরিয়ে যায়, তখন আমি অনেকটা ওভারশুট করলাম। ওভারশুট কথার অর্থই হলো আমি কিছুটা রানওয়ে ছেড়ে দিয়ে তারপরে এসে আমার টাচ ডাউন করলাম। তো ওভারশুট করার পর অনেকটা রানওয়ে আমি ইউজ করতে পারলাম না। তারপর আমি সেই জলে যদি আমি একটা সফট ল্যান্ডিং করতে যাই, স্কিড করে যাব, বা আমি কোনো কারণে যদি আমি পজিটিভ ল্যান্ডিং করিও জলের জন্য আমি স্কিড করে যাব, এবং তখন ব্রেক লাগানো আমার পক্ষে সম্ভব হবে না। তখন এয়ারক্রাফটটাকে আমি আটকাতে না পারলে এয়ারক্রাফটটাকে জলের জন্য আরো বেশি স্পিড পেয়ে যাবে এবং এগিয়ে যেতে থাকবে। একটা ক্রিটিক্যাল রানওয়ে ছোট, ওর মধ্যে আমি এয়ারক্রাফটটাকে দাঁড় করাতে পারলাম না। শেষে গিয়ে একটা ছোট ভ্যালির মতো আছে, সেখানে গিয়ে আমার এয়ারক্রাফটটা যখন দাঁড়ালো, ওই স্পিডের জন্য হয়তো সামনের অংশটা ভেঙে পড়ে গেছে বা কোনো কিছুতে আটকে ওটা ভেঙে গেছে এবং ভীষণভাবে ড্যামেজ হয়েছে। আমি যা ছবি দেখলাম বা আপনারা যেভাবে দেখাচ্ছেন যে ড্যামেজ ভীষণই হয়েছে। স্কিড করার কারণেই ওগুলো, এই দু একটা কারণ হতে পারে। এক্ষেত্রে অরিন্দমবাবু, এটা বোয়িং 77 অর্থাৎ যথেষ্ট বড় বিমান এবং 184 জন যাত্রী ছিল। বড় বিমান অবতরণের ক্ষেত্রে সমস্যা কি আরো বেশি হয়, বিশেষত যদি রানওয়েতে পরিস্থিতি খারাপ থাকে? না, বড় রানওয়ে, বড় এয়ারক্রাফটের জন্য তার ব্রেকিং সিস্টেমও ডিফারেন্ট হয় এবং অনেক ভালো ব্রেকিং সিস্টেম হয়। এই রানওয়েতে কালিকাটে বোয়িং 737 এর আগে প্রচুর ল্যান্ড করেছে, এয়ারবাস 320 ল্যান্ড করে, বড় এয়ারক্রাফট ল্যান্ড করে, কিন্তু কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আমাদের মেনটেন করে ল্যান্ড করতে হয়। যেখানে থ্রেশহোল্ড আছে, তার 50 মিটারের মধ্যে আমাকে টাচ ডাউন করতে হবে এবং তার একটা ডিস্টেন্সের মধ্যে এয়ারক্রাফটটাকে আটকাতে হবে ফুল রিভার্স থার্স দিয়ে। মানে যেটা আমরা আগে তো ব্রেক করে এটাকে আটকাই না, আমরা ইঞ্জিনের সাহায্যেই এয়ারক্রাফটের ব্রেকিং সিস্টেম অ্যাপ্লাই করি, সেটাকে রিভার্স থার্স বলা হয়। তো সেটাকে অ্যাপ্লাই করে আমি যতটা সম্ভব তাড়াতাড়ি এয়ারক্রাফটটাকে দাঁড় করি, আমি ট্যাক্সিওয়ে দিয়ে টার্ম্যাকে নিয়ে আসবো, এটাই রুলস আছে। কিন্তু যখন বৃষ্টি হয় তখন ক্রিটিক্যাল রানওয়ে আরো ক্রিটিক্যাল হয়ে যায়। সেই সময় একজন পাইলটের কন্ট্রোল করে নামানো খুব টাফ হয়ে যায়। এমনি বসে বসে আমরা ফ্লাইং করছি, দ্যাটস ডিফারেন্ট থিং, কিন্তু কোনো কোনো এই সময় এমার্জেন্সির সময় তখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। এখন এইভাবে স্কিড করে গিয়ে খুবই দুঃখজনক ঘটনায় অলরেডি 6 জন মারা গেছে। আমি তো খবর পেলাম একজন পাইলটও নাকি ডেড, আরেকজন ভীষণ সিরিয়াসলি ইনজিওর্ড। আই এম রিয়েলি শক। কালিকট বিমানবন্দরটি যেভাবে অবস্থান রয়েছে সেই অবস্থান সম্পর্কে কি বলবেন, মানে সেটা কতটা ইকুইপড? না, কালিকাটে তো রানওয়েতে ল্যান্ড হয়, এর থেকেও খারাপ খারাপ রানওয়েতে আমরা করি। ম্যাঙ্গালোরের রানওয়ে আরো খারাপ, সেখানেও ল্যান্ড হয়। যখন একটা কোনো রানওয়ে তৈরি হয় বা এয়ারপোর্ট তৈরি হয়, সব সেফটি মেজার সামনে রেখেই তৈরি হয়। এখন ক্রিটিক্যাল রানওয়েতে আমি ল্যান্ড করতে পারবো না, এটা বোকামি। আপনাকে যদি, আপনি যখন গাড়ি চালাতে পারবেন, আপনাকে যদি বলা একটা বাজারের ভেতর দিয়ে আপনি নিয়ে যান, সে তো নিয়ে যেতে হবে, সেখানে আমার অন্যান্য মেজার যেগুলো সেফটি মেজার গুলো রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম পাইলট অরিন্দম দত্তের সঙ্গে এবং তিনি যেটা জানাচ্ছিলেন যে রানওয়েতে কিন্তু যেভাবে আমরা যেটা জানতে পারছি দৃশ্যমানতা কমে যায়। ডিজিসিএ সূত্রে আমরা এই খবর পাচ্ছি যে দৃশ্যমানতা কিন্তু যথেষ্টই কম ছিল। আমরা জানি যে কেরলে গত কয়েকদিন ধরে কিন্তু আবহাওয়া যথেষ্ট খারাপ, যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে এবং রানওয়েতে সামান্য জল জমেছিল এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। আমরা ডিটেলসের জন্য অপেক্ষা করছি এবং সেই কারণেও কিন্তু এই বিমানটি স্কিড করতে পারে এবং পাইলটদের জন্য কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য হয়ে ওঠে, বিশেষত যত রাত হয়, রাত্রিবেলা, এবং একই সঙ্গে দৃশ্যমানতা কম থাকা, আবহাওয়া খারাপ, এর পাশাপাশি রানওয়েতে জল জমে থাকা, এই তিনটি বিষয় মিলে সম্ভবত এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই নজর রেখে চলেছি এই খবরের দিকে। আবিরও রয়েছে আমাদের সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যেই তথ্যটা উঠে আসছে যে রানওয়েতে হয়তো জল জমে থাকতে পারে, যেহেতু কেরলের ওয়েদার, কোঝিকোড়ের ওয়েদার গত কয়েকদিন ধরে যথেষ্ট খারাপ ছিল, সেক্ষেত্রে এই স্কিড করার পেছনে মূল কারণ এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে? ডিজিসি এর তরফে কি জানতে পারছো? দেখো, প্রথম বিষয়টা হচ্ছে ডিজিসিএ কিছুক্ষণ আগে একটা স্টেটমেন্ট জারি করেছে। সেখানে তারা পরিষ্কার করে যেটা জানিয়েছে সেটা হচ্ছে ভিজিবিলিটি ছিল হচ্ছে 2000 মিটার, যেটা কিছুক্ষণ আগেই ক্যাপ্টেন অরিন্দম দত্ত যেটা আমাদেরকে যেটা বলছিলেন যে কোনো ধরনের ওয়েদারের ক্ষেত্রে, বিশেষ করে যেখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পর আকাশ যখন মেঘলা থাকবে, তার ভিজিবিলিটি যখন 2000 মিটারের কাছাকাছি রয়েছে, সেই অবস্থাতে তাকে বিমান নামানোর ক্ষেত্রে তাকে কি কি ধরনের ব্যবস্থাগুলো তাকে গ্রহণ করতে হয়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যেমন নির্দেশ, সেই নির্দেশের পাশাপাশি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে যে যিনি পাইলট রয়েছেন
তিনি কতটা দক্ষতার সঙ্গে সেই বিমানকে এখানে নামাতে পারা যাবে। তো আজকের যে ডিভিসিএস স্টেটমেন্ট অনুযায়ী যেটা দেখা গেল যে 2000 মিটার যখন ভিজিবিলিটি, রানওয়ে যে পিচ্ছিল ছিল বৃষ্টির কারণে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল, এবং বিমানটি যখন সেখানে সে অবতরণ করতে পেরেছিল, সে অবতরণ করার ক্ষেত্রে তার গতি নিয়ন্ত্রণ করতে না পারা বা পিছল হওয়ার কারণে সেটি সেখান থেকে ছিটকে যায়, এবং যেটা জানা যাচ্ছে যে সামনে যে একটি খাদ ছিল সেখানেই অংশটি গিয়ে পড়ে, এবং তার জেরেই হচ্ছে বিমানটি দুটো টুকরো হয়ে যায়, যা ছবিতেও যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। ফলে এক্ষেত্রে দুটো কারণ, প্রথমত হচ্ছে এক হচ্ছে যে রানওয়ে পিছল হয়ে যাওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাইলট যখন বিমান অবতরণ করেছিলেন তখন তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন কিনা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে এই ধরনের পরিস্থিতিতে বিমান নামানোর ক্ষেত্রে আমাদের অনেকেরই অভিজ্ঞতা রয়েছে, যে বহুবার ভারতবর্ষের বিভিন্ন আকাশের ক্ষেত্রে আমরা দেখি যে এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করানোর আগে যদি আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল থাকে তাকে আপ করে দেওয়া হয়, অর্থাৎ অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, বা এমার্জেন্সি জন্য রাখা হয়। যেমন কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে যদি কোনো এই ধরনের আকাশে মেঘ থাকে, প্রচন্ড অবস্থা খারাপ হয়, তাহলে ভুবনেশ্বর, রাঁচি, পাটনা এই সমস্ত বিমানবন্দরকে প্রস্তুত করে রাখা হয়। এক্ষেত্রে ধরে নিতেই হবে এয়ার ট্রাফিক কন্ট্রোল যখন পাইলটকে জানিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে পাইলটের সম্মতি ছিল যে তিনি যে ভিজিবিলিটি বা যে দৃশ্যমানতা রয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি বিমানকে নামাতে পারবেন, ল্যান্ড করতে পারবেন। সেই ল্যান্ড করানোর ক্ষেত্রে গিয়েই বা সেই ক্ষেত্রে যখন তিনি ল্যান্ড করেছিলেন তখনই কোনো সমস্যা তৈরি হয়েছে, এবং ডিজিসিআর বিবৃতি অনুযায়ী ভিজিবিলিটি 2000 মিটার, সেখানে তিনি নামান, প্রচন্ড বৃষ্টি ছিল, তার জেরে রানওয়ের অবস্থা খারাপ ছিল, সেখান থেকে স্কিড করে চলে যায়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কতটা দক্ষতার সঙ্গে পাইলট তিনি নামাতে পেরেছিলেন। দ্বিতীয়ত বিমান নামানোর পর বিমানটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করতে পারা গিয়েছিল কিনা, এই দুটোই মূলত দেখা হবে, এবং যার পরিপ্রেক্ষিতেই ডিজিসিএ তদন্ত অবশ্যই শুরু করবে, এবং ইতিমধ্যে তারা শুরুও করে ফেলেছে যতটুকুনি খবর। আবির, এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে পাইলট সহ, কিন্তু যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে, যে অভিঘাতের ছবি আমরা কিছুটা অন্ততপক্ষে দেখতে পাচ্ছি, তাতে কি মৃত্যু বাড়ার আশঙ্কা রয়ে যাচ্ছে? দেখো, যারা ক্যাপ্টেন যারা রয়েছেন, যারা পাইলট যারা রয়েছেন, তারা যেটা বলছেন যে ভারতবর্ষে এর আগে এই ধরনের কোনো রানওয়েতে নামার পর বিমান দুর্ঘটনার ক্ষেত্রে তারা বলছেন যে ম্যাঙ্গালোরে এরকম একটি ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে মৃত্যুর সংখ্যা অনেকটা বেড়েছিল, এবং আজকেও এখনো পর্যন্ত যা ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে তাতে তাদের অনুমান যে ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। অনেক ধন্যবাদ তোমাকে, আবির ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কেরলের কোঝিকোড়ে বিমান দুর্ঘটনার রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। দুবাই থেকে 184 জন যাত্রী নিয়ে এই বিমান ফিরছিল, রানওয়েতে স্কিড করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিমান। এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, পাইলট সহ 6 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু প্রায় 30টি অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে বলে আমরা খবর পাচ্ছি, এবং যা খবর পাওয়া যাচ্ছে দৃশ্যমানতা যথেষ্ট কম ছিল, বৃষ্টি পড়ছিল, রানওয়েতে পিচ্ছিল অবস্থা ছিল, অর্থাৎ রানওয়েতে জল জমেছিল, এবং সেই কারণেই বিমান যখন অবতরণ করে তখন বিমান নিয়ন্ত্রণ করা কিন্তু পাইলটের পক্ষে সম্ভব হয়নি, এবং সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বিমানের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়। কেরলের কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা, রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। দুবাই থেকে এই বিমানটি আসছিল, বিমানে 184 জন যাত্রী ছিল, এবং যেভাবে এই দুর্ঘটনা ঘটেছে, যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, তাতে মনে করা হচ্ছে এই 6 জন নয়, মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। ইতিমধ্যেই 30টি অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। দুবাই থেকে 184 জন যাত্রী নিয়ে এই বিমান আসছিল কেরলের কোঝিকোড়ে, যার নাম কালিকট বিমানবন্দর, সেখানেই অবতরণ করে বিমানটি। কেরলের কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা, ভয়াবহ বিমান দুর্ঘটনা, রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। এয়ার মার্শাল মধুসূদন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। যে ঘটনা কোঝিকোড়ে ঘটেছে, যেটা জানতে পারা যাচ্ছে, দৃশ্যমানতা ছিল 2000-এরও কম, এবং একই সঙ্গে রানওয়েতে নামার সময় স্কিড করে যায় বিমান। আবহাওয়া যথেষ্ট খারাপ ছিল, 6 জনের মৃত্যু এখনো পর্যন্ত হয়েছে। কি আশঙ্কা করছেন এই মুহূর্তে? এখন কথা হচ্ছে রানওয়ে হচ্ছে
3 kilometers runway, 9,000 feet. আর ওটা হচ্ছে সি লেভেলে আছে, বাট 300 feet হচ্ছে এলিভেশন। এই রানওয়েতে আর যে ভিজিবিলিটি বলেছে 2 কিলোমিটার, তাতে ল্যান্ডিং করা এবং এয়ারক্রাফটকে কন্ট্রোল রাখা, এই দুটোই করতে কোনো অসুবিধা নেই। তবে এখানে দেখতে হবে যে রানওয়ে সারফেস কেমন ছিল, ওখানে টায়ার ডিপোজিট কতখানি ছিল, আর রানওয়েতে যদি জল পড়ে থাকে তাহলে অ্যাকোয়া প্ল্যানিং এর চান্স থাকে। সেটা এখন বোঝা যাবে না, সেটা পরে জানা যাবে। তবে আপাতত আমার মনে হয় এই আন্ডার দিস সার্কামস্টান্সেস যে ভিজিবিলিটি, যে বৃষ্টি, এটাতে একটা এয়ারক্রাফট সাধারণভাবে ল্যান্ড করে সে নিজের মতন ওর মধ্যে রানওয়ের মধ্যে থেমে যাওয়া উচিত ছিল। কিন্তু এখানে দেখছি যে রানওয়ের শেষে গিয়ে এয়ারক্রাফটের রানওয়ে ওভারশুট করে 30 feet নিচে পড়ে যায়, যাতে নোজ পোর্শনটা ভেঙে গেছে। এখন আরেকটু ইনকোয়ারি করলে জানা যাবে এইটা এয়ারক্রাফট ল্যান্ডিং করা এই ভিজিবিলিটিতে, এই ওয়েদারে কোনো অসুবিধা নেই। যেটা অসুবিধা আছে হতে পারে, এক হচ্ছে এয়ারক্রাফটটা ঠিক জায়গায় টাচডাউন করেছে না অনেক আগে গিয়ে টাচডাউন করেছে। দ্বিতীয়ত রানওয়েতে অনেক জল জমেছিল, যার জন্য অ্যাকোয়া প্ল্যানিং হয়েছে, এয়ারক্রাফট স্কিড করতে থাকে, ব্রেক লাগিয়ে ওটাকে আটকাতে পারেনি। এইগুলো সমস্ত আরো এর পরে ইনকোয়ারি করে জানা যাবে। বাট কিন্তু আপাত দৃষ্টিতে আমার মনে হয় না এই ওয়েদারে আর এই বৃষ্টিতে, এই রানওয়ের লেন্থে আর এই যে হাইটে রানওয়ে আছে, তাতে এরম একটা অ্যাক্সিডেন্ট হওয়া উচিত নয়। সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার ডিজিসি এর তরফ থেকে যেটা বলা হচ্ছে দৃশ্যমানতা কম ছিল এবং রানওয়েতে জলও জমে থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং আপনি যেটা বলছেন যে একদম রানওয়ে পেরিয়ে তারপর বিমানটি চলে যায়, তাহলে কি ব্রেক ঠিক মতন লাগানো সম্ভব হয়নি? না, দৃশ্যমান যেটা আমরা ভিজিবিলিটি যেটা বলেন, 2 কিলোমিটার ভিজিবিলিটি হচ্ছে নর্মাল ভিজুয়াল ল্যান্ডিং করার ভিজিবিলিটি। সেকেন্ডলি হচ্ছে ও যেটা রানওয়ে যেখানে ল্যান্ড করার কথা 300 মিটার থেকে 800 মিটার্স এর মধ্যে টাচডাউন করার কথা, সেইখানে টাচডাউন করলে 3000 ফিট রানওয়েতে, রানওয়ের শেষের মধ্যে এয়ারক্রাফটে থেমে যাওয়া উচিত। আর যদি রানওয়েতে জল জমে থাকে তাহলে হ্যাঁ অ্যাকোয়া প্ল্যানিং হতে পারে, ব্রেকিং এর প্রবলেম হতে পারে, ব্রেক করতে গিয়ে এয়ারক্রাফট স্কিড করতে থাকতে পারে, আর দেয়ার আফটার রানওয়ে অ্যাভেলেবিলিটি কমে যেতে পারে, আর রানওয়ে স্টপ করতে পারেনি বলে পড়ে গেছে। ফাইনালি যেখান থেকে রানওয়ে শেষ হয়ে গিয়ে এয়ারক্রাফটটা পড়েছে 30 ফিট নিচে, তখন এয়ারক্রাফটের আর কোনো ফরওয়ার্ড স্পিড কত ছিল না, তা নইলে আগুন জ্বলে যেত। আপনার অতীত অভিজ্ঞতায় কি কখনো এই ধরনের ঘটনা ঘটেছে বলে আপনার মনে পড়ছে এই মুহূর্তে? আমি এয়ারফোর্সে অনেক দেখেছি, কোন পার্টিকুলার রানওয়েতে টায়ার ডিপোজিট বেশি আর এয়ারক্রাফট খুব হেভি হলে তারই ব্রেকিং করতে প্রবলেম হয়। আমার আর একবার মনে আছে পুনে এয়ারফিল্ডে একবার হয়েছিল, একটা সেম এয়ার ইন্ডিয়া বোয়িং 707 এই কন্ডিশনে ল্যান্ড করেছিল। আমি তার আগে অনেকবার বলেছিলাম, ওয়ার্ন করেছিলাম যে রানওয়ে ইউজ করা উচিত নয় এত হেভি এয়ারক্রাফটে। যাই হোক, দে পারসিস্টেড, কিন্তু ওরা রানওয়ে ওভারশুট করে যায়, কিন্তু তারপরে থেমে যায়, আর তার আর 20 ফিট দূরেই 200 ফিট আপনার ছিল। এক্ষেত্রে বিমানটি বোয়িং 777 ছিল, সুতরাং যথেষ্টই বড় এয়ারক্রাফট, বিশাল বড় এয়ারক্রাফট ছিল। সেটা কি কোনো সমস্যার কারণ হতে পারে? যত এয়ারক্রাফট বড় হবে তাতে প্যাসেঞ্জার বেশি থাকলে, ওজন বেশি হলে, তার ভেলোসিটি বেশি হলে, তার ব্রেকিং
তার ভেলোসিটি বেশি হলে তাকে থামাতে বেশি রানওয়ের দরকার লাগে। তবে একটা নর্মাল 9000 ফিট রানওয়ে হচ্ছে মোর দ্যান অ্যাডিকুয়েট ফর যে কোনো আপনার এরোপ্লেন ল্যান্ড করে এবং সুস্থভাবে সেটাকে থামানো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এয়ার মার্শাল মধুসূদন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি যেটা জানালেন যে বড় এয়ারক্রাফট ছিল, সুতরাং সমস্যা হতেই পারে, এবং যেভাবেই দুর্ঘটনা ঘটেছে রানওয়ে পেরিয়ে কিন্তু বিমানটি বেরিয়ে আসে এবং তার ফলে কিন্তু এই দুর্ঘটনা আরো ভয়াবহ রূপ নিয়েছে। 6 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাচ্ছি আমরা। निकाला है, रेस्क्यू किया है। हमारे पास ऑलरेडी पिक्चर्स आ रहे हैं फ्रॉम हॉस्पिटल्स ऑफ विमेन एंड चिल्ड्रन हु वर रेस्क्यूड फ्रॉम द रनवे। तो लग रहा है कि ये और लग रहा है कि वहाँ के रेस्क्यू ऑपरेटर्स को जो दिक्कतें हो रही थी उसके वजह से अभी वो उन्होंने सॉर्ट आउट कर लिया है और उसकी वजह से अभी रेस्क्यू ऑपरेशन में थोड़ी गति बढ़ गई है। जी हाँ, और जो तस्वीरें देख रहे हैं हम उसमें जो अभी तक जो तस्वीरें आई हैं, लोग अस्पतालों में पहुंचाए जो जा चुके हैं उनकी हालत भी, कईयों की हालत वाकई गंभीर भी दिख रही है। और 2 टुकड़े जो हैं विमान के वो दिख रहे हैं, प्लेन के 2 टुकड़े दिख रहे हैं, और ये फिसलन की वजह से हुआ है, बारिश की वजह से हुआ है। बारिश, हवा, उस हवा और उस तेज बारिश और कम विजिबिलिटी में प्लेन को लैंड कराना रिस्की था, लेकिन वो लैंड करवाया गया और वो लैंड हुआ, लेकिन आगे रनवे पर कंट्रोल नहीं हो सका और एक तरह से स्किड किया। ये कहा जाए एडविन, यही माना जाए। যে পরিস্থিতি তৈরি হয়েছে বোঝাই যাচ্ছে যে 2 টুকরো হয়ে যায় বিমানটি এবং রানওয়ে পেরিয়ে যায় বিমানটি, রানওয়ে স্কিড করে, এবং যে কারণের কথা মনে করা হচ্ছে এই বিমান দুর্ঘটনার পেছনে তা হলো রানওয়ে পিচ্ছিল ছিল এবং একই সঙ্গে ওয়েদার যথেষ্ট খারাপ ছিল, আবহাওয়া যথেষ্টই খারাপ ছিল। তার মধ্যেও কিন্তু এই প্লেনটি ল্যান্ডিং করে। বোয়িং 777 যথেষ্ট বড় এয়ারক্রাফট, এবং বড় এয়ারক্রাফট যদি পিচ্ছিল জায়গায় ল্যান্ড করতে হয় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়, কিন্তু এখানে আবহাওয়ার কন্ডিশন খুব একটা ভালো ছিল না এবং সেই কারণেই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে। 6 জনের মৃত্যু ঘটেছে, 40 জন আহত হয়েছে বলে